বাংলাদেশ নিয়ে চীন এবং ভারতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী চীনে সফর করছেন এবং 17টি বা 20টির মতো বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন, সেই সময় ভারতের প্রতিনিধিরা বাংলাদেশে এসে ঘোষণা দিচ্ছে যে ভিসা যে বন্ধ ছিল সেই ভিসাটা খুলে দেওয়া হলো। ভিসা বন্ধ থাকা খুলে যাওয়া এই বিষয়ে অনেক রকম ব্যাখ্যা আছে, লাভ লস। বস্তুত ভিসা বন্ধ থাকায় গত 2 বছরে ভারত টের পেয়েছে যে তাদের অর্থনীতি কতটুকু পঙ্গু হয়েছে। তাদের দোকানদারা নাক হয়েছিল, হাসপাতালগুলো রুগী পায়নি, হোটেলগুলো, আবাসিক ব্যবস্থাপনা, পর্যটন খাত সবকিছু মিলিয়েই একটা যাতা অবস্থা ছিল। তো এইটা একটা বিষয় যে ভারতের ক্ষতি, কিন্তু বাংলাদেশের ক্ষতিও কম হয়নি এখানে। বাংলাদেশের ক্ষতি বলতে আমাদের প্রচুর পরিমাণে ছেলে পেলে ইউরোপ সহ আপনার হলো বিভিন্ন দেশে যাওয়ার জন্য দূতাবাস নাই, যেমন দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য ভারত হয়ে যেতে হবে। তো এরকম দেশগুলো যেগুলো আছে সেগুলোতে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে সেগুলোতে টার্ন ওভারটা কমে যায়। অর্থাৎ বাংলাদেশের স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্ট ভিসা সহ বিভিন্ন কর্মের জন্য ভারতীয় পন্থায়, ভারতের মধ্য দিয়ে যে আপনার হলো ব্রিজিং করে বিভিন্ন দেশে যাওয়া, সেটা প্রায় বন্ধের কাছাকাছি ছিল, এরকম একটা অবস্থা। তো এটা আমাদের একটা আশা ছিল বাংলাদেশে সেই সকল দূতাবাস গুলো খুলবে যেগুলো বাংলাদেশে নাই, যেসব দেশে বাংলাদেশে প্রবাসীরা যায় কিন্তু ভারত হয়ে যেতে হয়, ভারতের মাধ্যমে ভিসা আবেদন করতে হয়। তো এই বিষয়গুলোতে বাংলাদেশেরও অনেক ক্ষতি হয়েছে দুই পক্ষেই। কিন্তু এখন যেটা হলো যে ঠিক তড়িঘড়ি করে মাননীয় প্রধানমন্ত্রী যখন সফর করছিলেন চায়না, তখন ভারত এসে বলতেছে যাও ভিসা সমস্যার সমাধান করে দিলাম। ঠিক আছে। তো এই আর কি একটা অবস্থা সত্যিকারের একজন আমার এই সফরের বিষয়ে যদি অভিমত জানান যে আপনার অভিমত কি, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মানুষ তাদের স্বপ্নে, মননে, লালনে একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখে আসছিল দীর্ঘদিন ধরে, যে বিশ্ব পরিমণ্ডলে যেখানে যাবে সেখানে অনেক সম্মানিত হবে। সেটা বিএনপির একজন প্রধানমন্ত্রী তার জন্য না, বাংলাদেশের প্রতিনিধিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বিএনপির প্রধানমন্ত্রী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে অনার করতেছে, সম্মান করছে সবাই মিলে। এই যে আপনার হলো বন্ধু নামে যে গানটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছাড়লো, এইটা এতটা সহজ না মনে হয়। অথবা অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে বন্ধুসুলভ আচরণ করা, এক্সপোজ করা, হ্যাঁ, বন্ধুত্ব তো থাকে, কূটনৈতিক থাকে, কৌশল থাকে, এভাবে এক্সপোজ করাটা আমি অভিভূত হয়েছি যে অনেক দিন পরে আমরা একটা প্রধানমন্ত্রী পাইলাম যে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, সেখানে আমাদেরকে খুশি করছে, তার তার মুভমেন্ট আমাদেরকে আলোড়িত করছে। এবং চায়নাতে যে গেলেন সেখানে কি কি ঘটলো, যে সমঝোতা স্মারকগুলো হচ্ছে, তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশের বেশ বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে কাজ হচ্ছে যেটা চায়নার মাধ্যমে হবে এখানে, সেই বিষয়গুলোর চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক, চেরি নামে একটা গ্রুপ আছে যারা অটোমোবাইল নিয়ে কাজ করে, তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। এবং আরও বেশ কিছু চাইনিজ যে বিনিয়োগকারীরা আছে তাদেরকে নিয়েও একটা মিটিং হয়েছে, সেখানে বিভিন্ন প্রতিশ্রুতি আছে। তো বাংলাদেশকে যদি আগায় নিতে চান, তো কিভাবে কোনো কিছু তৈরি করতে হয়, প্রসেস ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রযুক্তির কথা বলছি আমি, সেই ডেভেলপমেন্টটা যদি আমরা এখানে যদি কোনোভাবে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে চায়নাকে একটা ইপিজেটের জায়গা দেওয়া হয়েছে, এটা আগেই দেওয়া হয়েছে কিন্তু সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা, জাপানকে জায়গা দেওয়া হয়েছে সেটাকে সঠিকভাবে, জাপানিজ ইপিজেট, সেটাকে সঠিকভাবে কাজে লাগানো, এই বিষয়গুলো যদি সত্যিকার অর্থে হয় তাহলে সুন্দর। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন চায়নাতে আছেন সেই সময়টাতে যতটা না উনি চায়নার সাথে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেছেন, তার চেয়ে বেশি ওইখানের স্থানীয় উদ্যোক্তা, স্থানীয় বিনিয়োগকারী, স্থানীয় বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠান, তাদের সাথে কমিউনিকেশনটাতে বেশি আগ্রহী। সে আলাদা আলাদা গ্রুপের সঙ্গে মিটিং করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। যে উনি আসলে মাইনিং করছেন যে ওনার কোন জায়গায় বেকারত্ব দূর হবে, কোন জায়গায় প্রযুক্তিগত ঘাটতি দূর হবে, কোন জায়গায় দেশে একটা কারখানা হবে, এই জায়গাটা যে মাইনিং করা, হ্যাঁ, যে আমরা মাইনিং করে বলি না স্বর্ণ খুঁড়ে বের করা, স্বর্ণ খোঁজা, তো ওই রকম ভাবে উনি মাইনিং করতেছেন রিসোর্স বিদেশের মাটিতে গিয়ে। আর মালয়েশিয়ার ক্ষেত্রে অনেকে নগদ নগদ প্রাপ্তি,
যে মালয়েশিয়াতে এখনই প্রবাসীরা যাবে। গুরুত্বপূর্ণ হলো উনি যখন ছিলেন সেই অবস্থাতেই প্রায় 80 জনের মতো বন্দি শ্রমিক তাদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে, জাস্ট ওনার সম্মানেই বন্দি করে দেওয়া হয়েছে। আমাদের একটা দাবি ছিল যে মালয়েশিয়া থাকা আমাদের প্রবাসীদেরকে মুক্ত করার বিষয়ে, এবং সেই বিষয়ে কনসার্ন আমার কাছে খুব ভালো লাগছে যে উনি যখন মালয়েশিয়াতে গেলেন সেখানে বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ প্রবাসীদেরকে নিয়ে আলাদাভাবে মিটিং করলেন। রিয়ালি আমাদের প্রধানমন্ত্রীগুলো এগুলো করে থাকে, যে গেছেন গিয়ে তার মতো করে একটা অফিসিয়াল প্রোগ্রাম করছেন এবং কঠিন নিরাপত্তা অবস্থা, তার মধ্যে দিয়ে আবার ফিরে আসছেন, কিন্তু সেখানে প্রবাসীদেরকে নিয়ে, সেখানে কমিউনিটি মানুষদেরকে নিয়ে তাদের সুখ দুঃখের কথাগুলো শোনা, এইটা মনে হয় একটু প্লিজার বেশি ছিল। ঠিক আছে। এবং আমাদের অতিরিক্ত অতিরঞ্জিত কোনো আশ্বাস ছিল না। যেমন যেমন আমাদের প্রবাসী ভাইদের একটা দাবি ছিল যে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করতে হবে। তিনি বলছেন আপনারা যে দেশে থাকেন সে দেশের আইন কারণ তো আমাদেরকে মানতে হবে। এই যে একটা বিষয়, হ্যাঁ, যে হ্যাঁ সব করে দেব, এই ধরনের অ্যাটিটিউডটা দেখান না, এইটাই গুরুত্বপূর্ণ। আমার মনে আছে যখন পুলিশরা বলল যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি চায়, তো এটা সালাউদ্দিন আহমেদ ভাই তুলে ধরলেন, তখন তিনি বলছেন যে আমাদের এখানে কৃষকদেরকে যেখানে ট্যাক্স দিতে হয়, হ্যাঁ, একটা কৃষি যন্ত্র কিনতে অথবা সার কিনতে ট্যাক্স দিতে হয়, ঋণ নিলে ট্যাক্স, মানে ঋণ নিলে ঋণের সুদ দিতে হয়, তো আপনারা চাচ্ছেন যে ইন্টারেস্ট ফ্রি বাইক, ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি বাইক। তো এটা তাহলে আগে কৃষকদের দাবিটা পূরণ করে তারপরে আপনাদেরটা। এই যে মিথ্যা আশ্বাস না দেওয়া, এইটাই, এই সব কিছুর যে একটা প্রোগ্রেস আছে, এইটা আমরা কি দিয়ে মেজার করব? একটা মেজারমেন্ট করতে হবে না, যে শুধু মুখে মুখে বললে তো হবে না যে এটা ভালো চলতেছে, এটা ভালো চলতেছে। মানদণ্ডটা কি? আমাদের রিজার্ভ কমতে কমতে একটা বাজে অবস্থায় ছিল। শেখ হাসিনা যখন দায়িত্বে ছিল একবার 2021 সালে এটা খুব পিকে ওঠে, খুব ভালো হয়, অর্থনীতি অনেক ভালো হয়ে যায় 2021 সালের দিকে। কিন্তু 2021-এর পরে রাজনৈতিক অস্তিত্ব সহ বিভিন্ন কারণে টেনশন শুরু হয়, ধীরে ধীরে সরকার পতন হবে অথবা মেয়াদ শেষ হয়ে আসতেছে, তখন আপনার হলো অর্থনীতিটা খারাপ হওয়া শুরু করে দেয়। এইভাবেই কোনো সরকার যাওয়ার সময় অর্থনীতি খারাপ হওয়া শুরু করে, আসার পরে গ্রোথ হয় যদি তারা ভালো পারফরমেন্স করে। তো সেই জায়গাতে খারাপ হওয়া শুরু যে করলো, তারপরে কমতে কমতে শেখ হাসিনা চলে গেল বাংলাদেশ থেকে আনরেস্ট সিচুয়েশনে। তারপরে ইউনূস আসলো। ইউনূস আসে তো সে গঠন করবে কি, তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ ইউনিভার্সিটি, এই সব করতে করতে তারপর ট্যাক্স মওকুফ করতে হবে, হ্যাঁ। তো এগুলো চুরি চামারি করতে করতে তার তো সময় পার হয়ে গেছে, সে আর কি প্রোগ্রেস ঘটাবে? সাকসেসফুলি এখন বাংলাদেশের রিজার্ভ 36 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে। এইটাই একটা মানদণ্ড যে দেশ যে একটু একটু করে মুভ করছে, ড্রাইভ দিচ্ছে সফলতার দিকে। এই যে রিজার্ভটা আসতেছে, এই রিজার্ভটা আসলে এককভাবে সরকারি কৃতিত্ব না, এইখানে প্রবাসীরা হেল্প করতে হয়, গার্মেন্টস সেক্টর হেল্প করতে হয়, সব মিলে একটা সাকসেসফুল আসে। আসলে সবাই মিলে যদি সাকসেস হয় সরকারের সুনাম হয়, আর সবাই মিলে যদি ফল করে সরকারের দুর্নাম হয়। যা কিছু ভালো সরকারের, যা কিছু খারাপ ওইটাও সরকারের। তবে তবে আমি এই সকল বিষয়ে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই না, কারণ আমি মনে করি যে প্রধানমন্ত্রী, এবার প্রধানমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, অথবা যার যে দায়িত্ব আছে, অর্থমন্ত্রীর দায়িত্ব আছে, এই কোনো কাজটাই না, বা আমরা যারা রাজনীতি করি আমরা কোনো ধন্যবাদ পাওয়ারই যোগ্য না, এবং ধন্যবাদ পাওয়াই যাবে না। পলিটিক্স একটা হলো থ্যাঙ্কলেস জব। পলিটিক্স থ্যাঙ্কলেস জব। আপনি মানুষের উপকার করতে গিয়ে কে বলছে আপনারে? ঠিক আছে, মানুষের জন্য কথা বলতে কে বলছে? আপনি কথা বলে বলে থ্যাংক ইউ নেবেন, বাহাবা নেবেন, এটা তো সুযোগ নাই। ঠিক আছে, কিন্তু এই রাজনীতিটা করে মানুষ বাহাবা পাওয়ার জন্য, কিন্তু এটা একটা থ্যাঙ্কলেস জব রাজনীতি। আমি মনে করি যে আপনি জনগণের ভালো করবেন, রাজনৈতিক কর্মী, আপনি অ্যাক্টিভিস্ট, আপনার তো এই জন্যই এটা কাজ। থ্যাংক ইউ কিসের? ঠিক আছে, তো মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতেছেন, সরকার দায়িত্ব পালন, থ্যাংকস কিসের? তার কাজই ছিল এটা ইমপ্রুভ করা। ঠিক আছে, তো এই আর কি অবস্থা। আশা করি সবাই ভালো আছেন। দেশ ভালো চলুক, অযথা হাউ খাউ না হোক। হ্যাঁ, সংসদে যে পরিমাণে হাউ খাউ করতেছে বিরোধী দল, হাই হাই গেল গেল, তা গেল গেল যদি হয়, দুর্নীতিতে যদি ডুবতে থাকে, তাহলে রিজার্ভ বাড়ে কেমনে? রিজার্ভ তো একটা মানদণ্ড দেশের,
যে রিজার্ভ বাড়তেছে, সমৃদ্ধ হচ্ছে, মানে দেশ ভালো হচ্ছে। তাহলে বাড়ে কিভাবে? এগুলো জাস্ট গুজবে পেরেশান করে ফেলতেছে, অহেতুক কুশব্দ, কুযুক্তি দিয়ে ভরে ফেলতেছে। এই কুযুক্তির মধ্যে একটা যুক্তি নিয়ে আজকে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা ছিল এক রাজাকারের বাচ্চা সংসদে এমপি হয়েছে। হ্যাঁ, রাজাকারের বাচ্চা বলতেছে যে বিএনপিতে 700 রাজাকার, আওয়ামী লীগে 1080 জন রাজাকার, আর হলো জামাতে হলো 35। ওই সংখ্যাটাও যে গুজবে গুজবে বাতাসে ভেসে বেড়ায়, ওটা দিয়ে বলছে, সেটাও ঠিক মতো বলতে পারে নাই। গুজবটা জামাতিরা, রাজাকারের বাচ্চারা সরাইছিল। আওয়ামী লীগে হলো 8000 রাজাকার, আর হলো বিএনপিতে হলো 2000 রাজাকার, আর জামাতে হলো 78 জন রাজাকার। এইভাবে একটা গল্প সরাইছিল। জামাতে হলো 35 জন রাজাকার। বস্তুত বস্তুত 2019 সালে একটা পরিসংখ্যান হয় রাজাকারের সংখ্যা কত, রাজাকার তালিকা। সেইখানে 78 জন জীবিত রাজাকারকে পাওয়া যায়, যারা প্রত্যেকেই জামাতের সঙ্গে জড়িত। এবং অন্য কোন দলে জামাত রাজাকার বেঁচে আছে, অন্য কোন দলে রাজাকার বেঁচে আছে আওয়ামী লীগ, তার কোনো তথ্য ওখানে ছিল না। বস্তুত 78 জন ছিল জীবিত গুরুত্বপূর্ণ রাজাকার, যারা বেঁচে আছে, আর বাকিরা মারা গেছে, শাস্তি হয়েছে, বিচার হয়েছে, বিভিন্ন কিছু আছে। ঠিক আছে, সেই তথ্যকে তারা হলো বিকৃত করে। এবং তারা যে তথ্য বিকৃত করেছিল, বিডি ফ্যাক্ট চেক নামে একটা প্রতিষ্ঠান আছে যারা ফ্যাক্ট চেকিং করে, তারা জামাতের এই গুজবকে 2019 সালে ধরিয়ে দিয়েছিল। কিন্তু জামাতিরা কিছুদিন পর পরে জনগণ যখন ভুলে যায়, তখন এই মিথ্যা তথ্য আবার সামনে নিয়ে আসে, যার প্রক্রিয়ায় এই জামাতি রাজাকার সংসদে দাঁড়িয়ে এই ধরনের একটা মিথ্যাচার করলো যে জামাতে রাজাকারের সংখ্যা মাত্র 33টা। তো এইটার মানে এরা যে কত বড় প্রতারক দেখেন। রাজাকার বাহিনী যে গঠন হয়েছিল, প্রথম যখন ফরমেশন হয়, 96 জন যে সমন্বয়ক ছিল, কেন্দ্রীয় সমন্বয়ক, সেই 96 জনের 96 ছিল জামাতের। এবং 313 জনের যে আলবদর গঠিত হয়, এগুলোর সবাই ছিল জামাতের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন নামে, এবং জামাতের যে যুবকরা ছিল তাদেরকে নিয়ে। তো এই যদি জামাতে শুধু এইখানে ফরমেশনের সময় মূল যারা রাজাকার তাদের সংখ্যায় দেখাচ্ছে 313 আলবদর, আর হলো ওইদিকে 96 জন যারা জামাতের। এবার আসেন জামাতের যে 55,000 60,000 রাজাকার ছিল, তার মধ্যে 36,000 রাজাকার গ্রেপ্তার হয় মুক্তিযুদ্ধের পরে, যারা প্রত্যেকে ছিল জামাতের। তাহলে যদি 36,000 রাজাকার যদি গ্রেপ্তারি হয়, তাহলে এই যে এক রাজাকার সংসদে দাঁড়িয়ে বলল যে জামাতে রাজাকারের সংখ্যা মাত্র 33 জন এবং বিএনপিতে 700 জন। আমার কথা হলো, বিএনপি এমপি মহোদয় যারা এখানে আছেন, মাননীয় সংসদ যারা আছেন, আপনাদের এই সামনে এই মিথ্যাটা বলল, এটা আপনারা ধরলেন না কেন? আমি মাননীয় স্পিকার তাকে বলছি, আপনার সামনে এই মিথ্যাটা বলতেছে। সংসদে তো নিয়ম আছে, কোনো একটা মিথ্যা বললে স্পিকার সেটা নোট করবে। আপনি জানেন না যে রাজাকার কারা? বিএনপিতে 700 রাজাকার, আওয়ামী লীগে 8,000 রাজাকার। হ্যাঁ, এই তথ্য, এই যে গুজবগুলো বানায় ছড়াইছে এই রাজাকারের বাচ্চাগুলো, অমানুষ এবং জানোয়ারগুলো হিতাহিত জ্ঞান হারায় ফেলে, যাদের জন্ম 1981 সালে, আবার বলে যে 1971 সালে তাদের বাবা নাকি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তো বাস্তবে এই শহীদ মুক্তিযুদ্ধ, এই শহীদের বিষয়ে কাদেরউদ্দিন শিশির ভাই একটা লেখা লিখছে যে কিভাবে তার বাবা 1971 সালে শহীদ হয়েও 1981 সালে সন্তান জন্ম দিছে। বাস্তবে ওই ওই রাজাকার শাবক, যে তার বাপের নাম হলো শহীদ, বুঝতে পেরেছেন? এবং মুক্তিযুদ্ধের সময়ের শহীদ, এজন্য মুক্তিযোদ্ধা শহীদ, বুঝছেন? শহীদ, তার বাবার নাম শহীদ, এবং সেই অনুযায়ী সে বলে ফেলছে যে তার বাবা 1971 সালে শহীদ হয়েছে। তো এগুলো আর কি। তো ভালো থাকবেন। আজকে উচিত ছিল সংসদে বিএনপির পক্ষ থেকে বলা উচিত ছিল যে তুমি যে বিএনপির এতজন রাজাকার বললা, সংখ্যাগুলো বলো, নামগুলো তো 2-4টা বলো। ঠিক আছে, এটা বলা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল। এবং এই যে বললাম না যে 36,000 জামাতের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছিল মুক্তিযুদ্ধের পরে, হ্যাঁ, তাহলে 33 জন কিভাবে হয়? এগুলো আসলে নির্লজ্জ। এবং কি বলবো, তাহলে একটা গল্প শোনাই ছোট করে। আলবদর যে টিমটা ছিল, আলবদরের এটিএম আজহার, যিনি রংপুর মিঠাপুকুরের এমপি, ঠিক আছে, ওরা বলতেছে না যে 33 জন রাজাকার। এই আলবদর এটিএম আজহারের টিমেই প্রায় মানে 500-র অধিক রাজাকার ছিল, আলবদর ছিল 500-র অধিক, যারা এখানে প্রায় 1500-র উপরে মানুষ হত্যা করেছিল।
1500-র উপরে মানুষ পাক বাহিনীর সহযোগিতা নিয়ে হত্যা করেছিল। এক রাজাকারের কথা বলতেছি। এইভাবে মুজাহিদ তার টিমে অন্তত 1000 মানুষ ছিল, যারা যারা হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছে। যে গণকবরগুলো, এটা তো মুজাহিদের কাজ, রাজাকার। তো এই মিথ্যা তথ্যগুলো তুলে ধরে মানুষকে হজম করা এবং বারবার এরা বলতে থাকে এগুলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে মনে হয় ছিলেন না, আমি পুরোটা দেখার সুযোগ পাইনি, যে কারণে ওই সময় কথাগুলো বলছেন। কিন্তু যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলি, একদিন সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন যে মুক্তিযুদ্ধ ইস্যুতে জাতিকে আর ভাগ করতে চায় না। তো সালাউদ্দিন আহমেদ ভাই হয়তো সম্প্রীতির জন্য, তারপর রাজনীতিতে সৌন্দর্যের জন্য এই কথাটা বলেছিলেন। কিন্তু আজকে তো বড় ভাই আপনি দেখলেন যে এই রাজাকারের বাচ্চারা কিভাবে আপনাদেরকে রাজাকার বলতেছে। দেখেন, আওয়ামী লীগকে রাজাকার বলতেছে। জামাত আসলে কি চায়? জামাত এমন একটা ইতর এবং অভদ্রের দল, যারা যারা নিজেরা রাজাকার, কিন্তু এমন একটা ভাইব তৈরি করতে চায় যে ওরাই ছিল মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারা ছিল দালাল এবং রাজাকার। এরকম একটা ভাইব তৈরি করতে চায়, যার পর্যায়ক্রমিক প্রক্রিয়া হলো জামাতের আমির বলতেছে সে হলো শহীদ, সে হলো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তা আবার নামে নায়েব আমির বলতেছে সে হলো শিশু মুক্তিযোদ্ধা। আবার হলো সাতক্ষীরার এক রাজাকার বলতেছে সে কিন্তু ওই সময় আওয়ামী লীগ এমপি সহযোগিতায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছিল, সে এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে, সেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ওর বিপক্ষে কিন্তু সাক্ষী দিছে সেক্টর কমান্ডাররা যে সে কিন্তু রাজাকার ছিল, রাজাকার হয়ে গেছে মুক্তিযোদ্ধা। চিন্তা করতে পারেন কি পর্যায়ে, যেখানে যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারা ডকুমেন্টস পায়নি, সেখানে এই রাজাকাররা সিস্টেমে এরকম, কেউ শিশু মুক্তিযোদ্ধা, কেউ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আর একটা হলো শহীদ মুক্তিযোদ্ধা। ঠিক আছে, রংপুরের নীলফামারী 4 আসনে। তো এই আর কি বিষয়, এটা আমাদের দুঃখ। দেশের প্রোগ্রেস হচ্ছে, সেই প্রোগ্রেসের সাথে সাথে জামাতও আগায় যাচ্ছে। জামাত রাজাকার থেকে ধীরে ধীরে মানে মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হচ্ছে। কি করব, দুঃখ বিষয়, আর কিছু করার নাই। ভালো থাকবেন সবাই। ছোট্ট একটা ব্রডকাস্ট করেছি। আসসালামু আলাইকুম।